কারণ এই ইন্টারিম সরকারটাকে ব্যর্থ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কিছু গোষ্ঠী রয়েছেন, যারা শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে এক ধরনের সিনারিও ক্রিয়েট করতে চাচ্ছেন। তারা কেউ সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন এখনো কিন্তু তারা পূর্ণ উদ্যমে কাজ শুরু করতে পারেননি। এবং যারা ছাত্র জনতা তাদেরও কিছু মন্তব্য জনগণের মাঝে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা সংশয় বা একটা অজানা ভয় কিন্তু কাজ করছে। আর বিশেষ করে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি বলেন যে, "আমি টুপ করে ঢুকে পড়ব বাংলাদেশে যেকোনো মুহূর্তে।" ওইটা কারো আশঙ্কা কিন্তু আরো বাড়িয়ে দেয়। তো আমি আপনার কাছে জানতে চাই যে আজকে তারেক রহমান যে বক্তব্যটি রেখেছেন এটা খুবই সিগনিফিক্যান্ট একটা বক্তব্য যে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং এর পরের লাইনটিতে তিনি বলেছেন যে, "কিন্তু যদি তারা ব্যর্থ হয় এটা তাদের নিজেদের ভুলভ্রান্তির কারণে কিন্তু তারা হতে পারে।" অর্থাৎ এই ব্যর্থতা তাদের দ্বারাই সৃষ্ট হতে পারে, অন্য কারো দ্বারা নয়। তো এই যে তারেক রহমান যে একটা কশাস ওয়েতে একটা সতর্কতামূলক কথা বললেন, আর এই যে এখন পর্যন্ত আমরা যা দেখতে পারছি যে নানা জায়গায় নানা ধরনের যে সংশয় তৈরি হয়েছে সরকারকে নিয়ে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার বিশ্লেষণের আগে আপনি তো সবাইকে অভিনন্দন জানাইলেন। আমি আজকে আপনাদের এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যে হলো নাগরিক টিভির প্ল্যাটফর্মে, এইজন্য নাগরিক টিভির সিইও টিটুর রহমান সাহেব এবং বার্তা প্রধান হিসেবে এবং মুখ্য অ্যাঙ্কর হিসেবে আমি আপনাদের ২ জনকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আপনাদের কষ্টের ফসল। আপনারা ধৈর্য ধরে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে যে লড়াই করছেন, সেটাকে উৎসাহিত করার জন্য মানুষ আজকে আপনাদেরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যে দিয়েছেন, তাদেরকে তো অভিনন্দন জানাবোই। সাথে আপনি গেস্টদের কথা বলছেন এবং আপনাদের পিছনে যারা কলাকুশলী আছে, আমি মনে করি আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল। মানুষ আপনাদের উপর আস্থা রাখছে এবং আমি মনে করি আপনারা আরো দৃঢ়ভাবে, আরো ব্যাপকভাবে আপনাদের সেই আস্থার পরিচয় দিবেন বাংলাদেশের মানুষের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আলোচনায় আসলে যে শুরুটা আমি করলাম, আমাদের এই যে বিশ্বজনীন বা সার্বজনীন আপনি বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট, এই আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, গণ-অভ্যুত্থান আমরা যেটাই বলি, এবং এত বড় একটা দানব, এত বড় একটা ডাইনি এই সরকারকে হটিয়ে আমাদের দেশের ছাত্র জনতা যে সরকার গঠন করছে, এটার উপর মানুষের আস্থা যেমন বেশি, এটার বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি। এবং আপনি যে কথাটা বললেন, আমি আজকে এখানে ২টা ইস্যু নিয়ে বিশেষ করে আলাপ করতে চাই। তারেক রহমান সাহেব আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে যে কথা বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাবো এবং আমি বলবো পরবর্তীতে আপনি যে কথাটা বললেন যে যদি কোনো কারণে তারা ব্যর্থতা নিজেদের কারণে হবে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন ফেল করবেন না। উইথ অল আমার পঞ্চ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়ও বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন ফেল করবেন না। এবং উনার যে ক্যাপাবিলিটি, উনার যে কমিটমেন্ট টু দ্য পিপল, উনার যে কমিটমেন্ট টু দ্য কান্ট্রি, এটা আনপ্যারালাল, এটা অবিশ্বাস্য। সেটা আমি পরে আসব। কিন্তু যে ষড়যন্ত্র যেগুলো হচ্ছে, সেগুলার আজকে আমি ২টার কথা বলি। সম্প্রতি আপনার সাভার সেনানিবাসের পাশে একজন সেনা সদস্য, এটা কি অফিসার না জওয়ান বা জেসিও, আমি এখনো এটা কনফার্ম হইতে পারিনি, ২৭ লক্ষ টাকা তার কাছে পাওয়া গেছে এবং তার কাছে লিফলেট পাওয়া গেছে। সেই লিফলেট সে বিতরণ করতেছে আপনার ঠিক বিডিআর এর মতো। বিডিআর এর যে আমাদের কার্নেজ হয়েছিল, আমাদের আর্মি অফিসারদেরকে হত্যা করলো ভারতীয় প্ররোচনায় হাসিনা, ঠিক একই রকম একটা ঘটনা ঘটানোর চক্রান্ত করছে। তার প্রমাণ হলো তার কাছে ২৭ লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছে এবং লিফলেট পাওয়া গেছে। তার সাথে একটা ফোন পাওয়া গেছে, যে ফোনে 4টা ভারতীয় নাম্বার পাওয়া গেছে, যেগুলা বলে আমাদের গোয়েন্দারা সন্দেহ করছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজ থেকে 3 দিন আগের কথা এটা। এবং সে অসংলগ্ন, একটু পাগলের মতো মানে চলাফেরা করতেছিল। এবং আপনি নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা জানেন
জেনারেল ওয়াকার একটা ভালো কাজ করছেন। উনি এই যে এগুলা একটা বিপ্লব হলে অনেক রকমের রিপারকেশন হয়। সেই রিপারকেশনের মধ্যে আপনার এই ধরনের কিছু উঠে আনে মানুষ। বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়। তো আমরা তো জানি যে আমাদের পুরা দেশটা, এটা আমি বারবার করে বলি যে ৭১ যে যুদ্ধের যে বিধ্বস্ততা সেটা ছিল ৯ মাসের বিধ্বস্ত। আর আমাদের এখন দেশটাকে ১৫ বছর বিধ্বস্ত করছে, যেটা আপাতত উপরে দেখা যাচ্ছে না, ভিতরে খোলস ছাড়া কিছু নাই। এই বিধ্বস্ত দেশের মধ্যে আমাদের সেনাবাহিনীও এর বাইরে কিছু না। অর্থাৎ সেনাবাহিনীকেও এখানে আপনাকে ধ্বংস করছে, এগুলো আমরা সবাই জানি। এবং সেটা শুরু করছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। এবং আমাদের ঊর্ধ্বতন অফিসার, দোজ আর গুড উইথ অল রেসপেক্ট টু দেম, বেশিরভাগ অফিসারকে শেষ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, করাপশন ঢুকিয়ে। সেদিন একজন রিটায়ার্ড মেজর জেনারেল বলছেন, আমরা এগুলা বলি যে আর্মিকে পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই জাতির যত টাকা লাগবে এই জাতি তত টাকা দিবে, কিন্তু তাদেরকে 5 স্টার হোটেল দিয়ে, পেট্রোল পাম্প দিয়ে, গাড়ির ব্যবসা করে, ঠিকাদারির ব্যবসা করে আমাদের আর্মিটাকে ভারতের শেষ করে দিছে। এবং এই যে আপনার ২৭ লক্ষ টাকা দিয়ে যে এই যে আপনার লিফলেট বিতরণ হচ্ছে, এগুলা হচ্ছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য আরেকটা ঝামেলা। তো এরকম গত ১ মাস ১২ দিনে অনেক রকমের ঘটনা আমরা ছোট বড় দেখছি। সেই বিচারপতিদের মাধ্যমে কু থেকে শুরু করে এই যে সেকেন্ড আরেকটা, যেটা আপাতত আপনার দৃশ্যমানভাবে ট্যাকেল করা হয়েছে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমাদের ৮৫% রপ্তানি যেখান থেকে হয়। তো সে গার্মেন্টসে সেদিন আপনার সাথে ২ জন ব্যবসায়ী আসছিলেন, তাদের মধ্যে একজন বড় গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন। ওনারা বলছেন যে আপাতত এটা ট্যাকেল করা গেছে, বাট এই ট্যাকেল কতদিন সম্ভব হবে যদি আমরা অ্যালার্ট না থাকি। কারণ সেদিন আমাদের সাথে নাগরিক পরিষদের এই যে তারেক, উনি বলছেন যে ১০০টা বড় কংগ্লোমেরেট গার্মেন্টসে এবং টেক্সটাইলে ভারতীয় মালিকানায় চলে গেছে, একুয়ার করছে তারা। উপরে দেখা যায় না, ভিতরে তারা এটা শেয়ার কিনে নিয়ে এটা টোটালি তাদের নিয়ন্ত্রণে। শুধু ব্যবসায়িক না, এমনকি ভারত থেকে মাল রপ্তানি করে ওই যে আপনার জিএসপি বা কোটা সুবিধা দেওয়ার জন্য এই ফ্যাক্টরিগুলোর মাধ্যমে। এবং তারা এখানে গোলমাল বাজিয়ে ভারতে ৫টা স্টেটে নাকি বিরাট রকমের সরকারি প্রণোদনা ডিক্লেয়ার করছে যে এই ভারত থেকে যদি আপনার গার্মেন্টস ম্যানুফ্যাকচার করা হয়, তাদের জন্য সরকার এবং বিভিন্ন ব্যাংক নানা রকম ফেসিলিটি দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ওদের তো কোটা এবং জিএসপি ফেসিলিটি নাই, যেটা আমাদের আছে, কিন্তু এটা পাঠাবে ভারত থেকে, কিন্তু বাংলাদেশের নামে যাবে, অর্থাৎ একাকার করে ফেলছে। তো সুতরাং বিভিন্ন রকমের ইন্টারিম গভর্নমেন্টের এই যে আপনার ষড়যন্ত্র হচ্ছে দেশে, আমরা বুঝে না বুঝে কিছু ষড়যন্ত্র মানে, অথবা আমরা কিছু ভুল করতেছি। যেমন তারেক রহমান আজকে সেটা ক্লিয়ার করছেন, ওনাকে আমি ধন্যবাদ দিলাম, আমরা সবাই দিব। কিন্তু বুদ্ধিমান মানুষটা বিএনপির মহাসচিব গতকালও বলছেন দ্রুত নির্বাচন ঘোষণা করেন। কেন মিস্টার ফখরুল, আপনি কেন এই কথাটা বলতেছেন? উনারা অলরেডি সংস্কারের জন্য টিম ঘোষণা করছে। উনি বলছেন ১ অক্টোবর থেকে শুরু করবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করবে এবং আপনাদের সাথে সলা পরামর্শ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনারা এরকম গুতাগুতি করেন, উনার মতো মানুষ বাংলাদেশে না পৃথিবীতে পাবেন? পাবেন মিস্টার ফখরুল? কেন উনাকে গুতাগুতি করতেছেন? উনি তো সময়ের বেশি, প্রয়োজনের বেশি ১ ঘন্টা না, ১ মিনিটও থাকবেন না। ১ মিনিটও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না। আপনারা কেন এই কথা বলতেছেন? যাই হোক, উনার কথাটা উনার বড় নেতা মানে দলের চেয়ারপারসন ডক্টর জনাব তারেক রহমান সাহেব এটা রিলিঙ্কুইশ করে দিয়েছেন। আমি সেই জন্য ওনাকে ধন্যবাদ দেবো। আজকে লক্ষ লক্ষ মানুষের জনসভা সারা বাংলাদেশে হয়েছে, বিভাগীয় শহরগুলোতে। উনি ঢাকারটাতে বক্তৃতা করে উনি বলছেন
এই তত্ত্বাবধায়ক সরকারকে কোনো অবস্থাতেই ফেল করতে দেয়া যাবে না। তো এই জন্য আজকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, যেমন ধরেন পদত্যাগপত্রের একটা নাটক। আরে এই পদত্যাগপত্রটা তো ভুয়া মনে করেন। দেশের প্রেসিডেন্ট বলছে হাসিনা পদত্যাগ করছে, দেশের সেনাপ্রধান বলছে হাসিনা পদত্যাগ করছে। দিস আর গুড এনাফ। আর পদত্যাগ করলেও না করে শেখ মুজিব কি পদত্যাগ করছিল? শেখ মুজিব 15 আগস্ট 1975 পদত্যাগ করছে, কোন পদত্যাগপত্র আছে? শেখ মুজিবকে কিল করা হয়েছে, আপনারা বলতে পারেন সে তো মারা গেছে। হাসিনাও মারা গেছে। হাসিনা politically dead, find it. আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই একটা বড় রাজনৈতিক দল, কিন্তু এর চেয়ে বড় রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। আপনি যেটা বলতে চাচ্ছেন যে হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেছে, জি, ওটাই কিন্তু তার রাজনৈতিক মৃত্যু। ওটা তার মৃত্যু। দলের যত নেতা কর্মী সবাইকে এভাবে বিপদে ফেলে রেখে এভাবে পালিয়ে যাওয়াটা, এটাই রাজনৈতিক মৃত্যু। শেখ মুজিবের আপনি মৃত্যু ছিল ফিজিক্যাল জি, মৃত্যু, জি, হাসিনাটা ছিল রাজনৈতিক মৃত্যু। রাজনৈতিক পলায়ন মৃত্যু। করাটা। এবং সেটাই সবচেয়ে, আমি তো মনে করি, আমি এই কথাটা বারবার বলি, শেখ মুজিবকে যদি 15 আগস্ট ফিজিক্যালি কিল না করে যদি এরকম আউটস্টেড করা হইতো গণ আন্দোলনে, শেখ মুজিবের আর রিভাইভ হইতো না। শেখ মুজিব রিভাইভ হয়েছে কারণ তার পরিবার সহ তাকে হত্যাকাণ্ডের কারণে। এই যে এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হবে। না, এই আরেকটা যে কারণ আসিফ আছে নজরুল আপনার সাহেব, ৯৬ নির্বাচনের আগে যখন ওই যে হাতে তসবিহ, মাথায় পট্টি বেঁধে আমার জি, বাবা যদি কোন ভুল করে থাকে আপনারা আমাকে মাফ করে দিয়েন। জি, ক্ষমা চেয়েছে। জি, জনগণ ক্ষমা করেছে। জি, না তো জনগণ ক্ষমা করত না তো মাপ না চেলে। মাপ জি, চাওয়ার পরে তো ক্ষমা হয়েছে তার। না, জি, না, আপনি আসিফ নজরুল সম্পর্কে কি জানি বলছিলেন? আসিফ না, নজরুল আমি জি, বলছিলাম আসিফ নজরুল প্রসঙ্গে আগেও বলছি, এখনো বল, আসিফ নজরুল না, আরো অনেকে আছে। এই যে শেখ মুজিবুর রহমানকে যদি আপনি 75 হিসাব করেন, অথবা শেখ মুজিবকে যদি আপনি 71 হিসাব করেন, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিটলার 1940 সালে ভারতের আপনার বাংলাদেশের নির্বাচনে জিতে অবিসংবাদিত নেতা হয়েছিলেন। তাহলে 71-এর আপনার শেখ মুজিব, 75-এর শেখ মুজিব কি এক? 40-এর হিটলার, 45-এর হিটলার কি এক? শেখ মুজিব, আপনাদের পছন্দ হোক আর না হোক, উনি আমাদের নেতা ছিলেন 71-এ। আমাদের মুক্তিযুদ্ধের সর্বশেষ পর্যায়ের উনি প্রধান নেতা। কিন্তু এখানে আমাদের অনেক নেতা ছিলেন। এগুলো আমি বারবার করে বলি, আমাদের এই প্রজন্মকে এগুলো জানতে হবে, শিখতে হবে। শেখ মুজিব was a great leader. Before his death, he became a tyrant. He became a dictator. He became a communist. এটা বলতে হবে। আসিফ নজরুল সাহেব এখনো শেখ মুজিবের ছবি পিছনে রাখছেন। আমি মনে করি আপনারা স্বৈরাচারের, এই যে পলাতক স্বৈরাচার, এই যে বিতাড়িত স্বৈরাচার, চোর দস্যু স্বৈরাচারের পিতা আরেক স্বৈরাচার, আরেক ডিক্টেটরকে পিছনে রেখা আপনারা বাংলাদেশে গণতন্ত্র কায়েম করতে পারবেন না। ডক্টর আসিফ নজরুল পারবেন না। আপনাদের ফ্যাসিনেশন থাকার কোনো দরকার নাই। তাইলে হিটলারের প্রতি আপনাদের ফ্যাসিনেশন থাকা উচিত। হি ওয়াজ অলসো ইলেক্টেড। মুসোলিনি ওয়াজ ইলেক্টেড। মার্কস was elected. Ferdinand Marcos of Philippines, they are elected. They became dictator. সুহার্তু ইন্দোনেশিয়া শুধু শেখ মুজিবের মতো স্বাধীনতা আন্দোলন করছে সুকর্ণের সাথে, বাট হোয়াট হি বিকেম? He became a tyrant, he became a dictator, he became an oppressed leader. আপনি যদি এখন শেখ মুজিবকে গ্লোরিফাই করতে চান যে পিতা ভালো ছিল, মেয়ে খারাপ হয়েছে, পিতা সবচেয়ে খারাপ ছিল। শেখ মুজিব যদি 72-এ 73-এ যদি 72-এ জাতীয় সরকার, যেটা আমি আজকে বিএনপিকে সাধুবাদ দেবো, তারেক রহমান সাহেবকে সাধুবাদ জানাবো, উনি বলছে আমি নির্বাচনে যত সিটি পাই, যেই হোক, আমরা যদি ক্ষমতায় যাই আমরা জাতীয় সরকার করব। দ্যাট কুড বি ডান ইন 1972 যখন শেখ মুজিব আসতো, উনি করেন নাই। 73-এ যে নির্বাচন নামে আমরা যে 70-এ যে নির্বাচন পাকিস্তানিরা করছিল, 73-এ শেখ মুজিব সেই নির্বাচনটা করেন। উনি কি করছেন? হেলিকপ্টার করে খন্দকার মোস্তাককে জিতাইছেন, আব্দুস সামাদ আজাদকে জিতাইছেন। তারপরে এই যে রাশেদ খান মেনন আজকে জেলখানায় গেছে,
হাসিনার দালালি করতে করতে এখন জেলখানায় গেছে, তার সিটটাও শেখ মুজিব কেড়ে নিছে। আলিমাল রাজীবটা কেড়ে নিছে, চট্টগ্রামের মোস্তাক আহমেদ চৌধুরীটা কেড়ে নিছে শেখ মুজিব। এই যে শেখ মুজিব একজন ডিকটেটর পরিণত হইল, একজন টাইরেন্ট পরিণত হইল, গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করে, সেই শেখ মুজিবের ছবি পিছনে রেখা যেসব উপদেষ্টা, যেসব সচিব, যেসব নেতারা প্রধান উপদেষ্টার পিছনে তো রাখে না। আসিফ নজরুল সাহেব, আপনি এখন আওয়ামী লীগ আর শেখ মুজিব নিয়ে কথা বলেন কেন এবং ছবি রাখেন কেন? আপনাকে বারবার বলি, আপনি অনেক ভালো কাজ করতেছেন, উই অ্যাপ্রিসিয়েট, কিন্তু আপনি ওই টাইরেন্ট শেখ মুজিব টাইরেন্টকে রাখছেন কেন? এই জেনারেশন শেখ মুজিবকে আপনাদের চেয়ে ভালো চিনে, আমাদের চেয়ে ভালো চিনে। আমরাও একটু দ্বিধান্বিত ছিলাম শেখ মুজিবের বলবো কি বলবো না। পরিষ্কার করে বলতে চাই, শেখ মুজিব was a Democrat, but before his death he became a dictator who destroyed our country democratically. সুতরাং আপনাদেরকে আজকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এই প্রশ্নের উত্তরে সাকিব সাহেব আমি বলবো, অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তারেক রহমান সাহেবের সাথে আমি সুর মিলিয়ে বলবো, আপনারা ভুল করবেন না। আপনাদেরকে বারবার বলি, মিলিটারি, পুলিশ, সিভিল এবং মাফিয়া, এগুলাকে প্রেফারেন্স অনুযায়ী আপনারা ধরতে হবে। আমাদের মিলিটারিরা অলরেডি অ্যাপ্লাই করছে যে মনে হয় 300-400 অফিসার, আমাদের জানা মতো 2 থেকে 3,000 অফিসার, সেটা ক্যাপ্টেন থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত, হাসিনা যাদেরকে শেষ করে দিছে তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ কেন করতেছেন না জেনারেল ওয়াকার সাহেব, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সাহেব, আইন উপদেষ্টা সাহেব? আপনারা কি করতেছেন? এই অফিসারগুলো অবিলম্বে তাদের পদায়ন করেন এবং তাদেরকে নিয়োগ করেন যাদের বয়স আছে। একইভাবে সিভিল, পুলিশ এবং এই যে মাফিয়াদেরকে ধরতে হবে। এইগুলো যদি করেন, আমরা মনে করি আপনারা অনেক ভালো কাজ করতেছেন, আপনারা আগে যাবেন। আপনারা ফেল করবেন এটা আমি মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করবেন এটা আমি কোনো অবস্থাতেই ইনশাল্লাহ আমি মনে করি না। প্লাস বাংলাদেশের 18 কোটি মানুষ এই সরকারের পিছনে আছে এবং এই কারণেই এই সরকার ফেল করবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।